বিসমিল্লাহির রহমানির রহিম। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ব্রাদার্স ইন আর্মস এবং কমরেডসদের সামনে এই ভিডিও প্রেজেন্টেশন দিতে পেরে আমি আনন্দিত বোধ করছি এবং এই সুযোগ দেওয়ার জন্য আমি নেক্সাস ডিফেন্স এবং জাস্টিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পিকচার ইজ ওয়ার্থ 1,000 ওয়ার্ডস। সো আমার কথা যেন কম বলা লাগে, এই জন্য আমি বেশি বেশি ইমেজ এই প্রেজেন্টেশনে ইউজ করবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুতেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 69, 71, 24-এর সকল শহীদ এবং আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বর্ষা বিপ্লবে একটা অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেটার মাধ্যমে আসলে এদেশে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার একটা দৃঢ় সংকল্প ফুটে উঠেছিল। এবং এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কিন্তু শুরু হয়েছিল 71 কিংবা তারও আগে থেকে। সামরিক বাহিনীতে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার এবং তার ইম্প্যাক্ট কি ছিল, শুরুতেই আমরা যদি দেখি যে পিলখানা ম্যাসাকার, এটা আমরা ডিটেলস আর যাচ্ছি না। পরবর্তীতে যারা পিলখানা ম্যাসাকারের এগেনস্টে ভোকাল ছিল তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা হয়। তাপসের বোমা হামলা একটা সাজানো ছিল, রিসেন্টলি এটা প্রুভড হয়েছে। বিভিন্ন অফিসারদেরকে গুম করা হয়েছে। কর্নেল হাসিন স্যারকে, ব্রিগেডিয়ার আজমি স্যার, মেজর সুমন স্যারকে পিলখানা সার্ভিসের সময়ই গুম করা হয় এবং ডিজিএফআইতে নিয়ে ওনাকে ইলেকট্রিক শক দেওয়া হয় বলে কনক সারোয়ার ভাইয়ের চ্যানেলে ডিটেলস আপ করেছেন। সো সবকিছুই আসলে একের পর এক ইভেন্ট ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদী থাবা বিস্তার হয়েছে ওভার দি টাইম। পিলখানা মেসাকারের পরে আমরা সবাই সরব ছিলাম। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে প্রচন্ডভাবে চিন্তিত ছিলাম এবং আমরা দৃঢ় সংকল্প ছিলাম যে দেশের জন্য আমরা জীবন দিয়ে হলেও এই আধিপত্যবাদকে রুখতে হবে। বা সে সময় 2011-12-তে একটি স্টিং অপারেশনের মাধ্যমে একটি অভ্যুত্থানের স্টিং অপারেশন করা হয় এবং 77 জন অফিসারকে সেই স্টিং অপারেশনের মাধ্যমে ফাঁসানো হয়। তো এটাও সেই ভারতীয় আধিপত্যবাদেরই একটি প্রমাণ। এবং সে সময় আমি 2012-এ একটি ইমেইলে এগুলো ডিটেইলস আলোচনা করেছিলাম যে ডিজিএফআইতে কিভাবে এসে বসে গেছে এবং কন্ট্রোল করছে এবং এটাকে আদৌ তখন স্বাধীন একটি দেশ বলা যায় কিনা না। বাস্তবে তখন থেকেই আমরা আসলে একটা প্রক্সি স্টেটে পরিণত হয়েছিলাম। অফিসারদের সে সময় থেকেই গুম করা হচ্ছিল। কর্নেল হাসিন স্যার, কর্নেল হাসান ইউসুফ, লেফটেন্যান্ট কর্নেল জাহিদি স্যার, ওনাদেরকে আনঅফিসিয়ালি অ্যারেস্ট করে রাখা হয়েছিল, কাউকে অ্যাবডাক্ট করা হয়েছিল, এগুলো ডিটেলস এসেছে। তো আমার তখনই কনভিন্সড আমি ছিলাম যে বিডিআর কার্নেজের পরে, বিডিআর মেসাকারের পরে বাকি যত দেশপ্রেমিক এবং সাহসী প্রফেশনাল অফিসার যারা আছেন, যারা ভারতীয় আধিপত্যবাদের জন্য হুমকি, তাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ মিলিটারি থেকে আউট করা হয়। এখন আমি দিল্লি এবং হাসিনার জঙ্গি কার্ড, বিগত 15 বছর কিংবা তারও বেশি সময় ধরে যে জঙ্গি কার্ড খেলেছিল সেগুলোর ব্যাপারে একটু অল্প আলোচনা করবো, যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টেরোরিজম ইন্ডাস্ট্রি নামে ডাকা হয়। বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে যেভাবে জঙ্গি নাটক সাজানো হতো। ইভেন পুলিশের প্রেজেন্ট আইজিপি উনিও কিন্তু সিলেটে একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে 15 বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। তো ভেরি সিগনিফিক্যান্ট একটা স্টেটমেন্ট। এছাড়া ডিএমপি কমিশনার রিসেন্টলি বলেছেন যে আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদেরকে মেরেছে বা হত্যা করা হয়েছে। বর্ষা বিপ্লবে জুলাই আন্দোলনকারীদেরকেও কিন্তু তারা জঙ্গি তকমা দিতে পিছপা হয় না। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। রাজনৈতিকভাবে যে জঙ্গি কার্ড ইউজ হতো, এটা তার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে আমি বলবো যে কোটা আন্দোলনের সহিংসতায় জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ থাকতে পারে। অর্থাৎ তারা যদি এটা ম্যানেজ করে ফেলতে পারতো তাহলে কিন্তু আন্দোলনকারী সবাইকে তারা জঙ্গি তকমা দিয়ে গুম খুন এবং যা যা করার সেভাবে করতো। ঠিক একইভাবে দেখেন মিস্টার কাদের, আওয়ামী লীগের মিস্টার কাদের, উনি বলেছেন যে জঙ্গি ছদ্মবেশে কোটা আন্দোলনে ঢুকে গুলি করেছে। তো তাদের প্ল্যান ছিল যে এটা যদি ম্যানেজ করে ফেলতে পারতো তাহলে আন্দোলনকারীদেরকে জঙ্গি তকমা দিয়ে গুম খুন এক্সেট্রা যা যা করা করতো। সিটিটিসির আসাদুজ্জামান নিজেই জঙ্গি নাটক সাজাতেন, এটা খুব ক্লিয়ারলি মিডিয়াতে এসেছে। মিস্টার মনিরুল সাহেব খুব ইনিয়ে বিনিয়ে সুন্দরভাবে কথা বলা ট্রাই করতেন, কিন্তু উনি নিজের অবৈধ সম্পদের পাহাড় করেছেন এবং যেসব নিষিদ্ধ এনজিও আপনার জঙ্গিবাদে টাকা দেয় সেগুলোকে উনি ম্যানেজ করতেন। সো এটা হচ্ছে হাসিনার জঙ্গি কার্ড এবং ইন্ডিয়ান জঙ্গি কার্ড, যেটা আমি বলবো জুলাই বিপ্লবের পরে মিডিয়াগুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে এসেছে। সো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কোন লেভেলে ছিল দেখেন। রতে কাজ করতে চান নাই বলে কর্নেল হাসিন স্যার আজকে উপস্থিত আছেন প্রবাবলি এখানে, ওনাকে কিন্তু গুম করা হয়েছিল। মেজর রেজা, সেও খুব ক্লিয়ারলি বলেছে যে জঙ্গি নাটকের প্রতিবাদ করায় তারা বৈষম্যের শিকার হয়েছিলেন। তো এই সকল ঘটনার পরে যদি দেখি যে আমার ক্ষেত্রে দেখেন, ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে মিস্টার শহীদুল হক দিবেন আইজিপি, উনি কিন্তু ঘোষণা করেছিলেন যে শোলাকিয়া এবং গুলশান হামলা সেটা নাকি আমার পরিকল্পনা হয়েছে। রিসেন্টলি আমরা পুলিশ হেডকোয়ার্টারে আইনি নোটিশ পাঠানো হয়েছে যে যেহেতু ওনাদের কোনো ডকুমেন্টস নাই এবং ইট ওয়াজ রিয়েলি ইলিগাল, কারণ ডকুমেন্টস নাই এবং গুলশান শোলাকিয়া হামলায় আমার নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে, অথচ সেসব ঘটনায় ইভেন আমার নামে এফআইআর কিংবা চার্জশিটে আমার নামে অ্যাডও করা হয় না। সো এটা যে পুরোটা একটা মিডিয়া হাইপ ক্রিয়েট করার জন্য ছিল সেটা খুব ক্লিয়ার।
সো এই জিনিসটা আমরা আইনি নোটিশে জানিয়েছি যেন ওনারা সেটা উইথড্র করেন। আই হোপ তারা তাড়াতাড়ি উইথড্র করবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমাকে ব্লগার অভিজিৎ রয় হত্যা মামলায় ফাঁসানো হয়েছে, অথচ মিস্টার অভিজিৎ রয়ের ওয়াইফ বন্যা আহমেদ তাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কথা বলেছেন এটা খুব ক্লিয়ার। উনি বলেছেন যে তারা যে নাটক করছে সেটা না করলেও আমি অবাক হতাম না। একইভাবে অভিজিৎ রায়ের ফাদার অজয় রায় উনি বলেছেন যে তারা নিষ্ক্রিয়তার মধ্যে আছে, খুনি ধরার ইচ্ছে নেই, সক্ষমতা নেই। ইচ্ছে থাকবে কেমনে? তারা যদি নিজেরাই কোনো নাটক সাজিয়ে থাকে সেটা তো সক্ষমতা থাকার কথা না। রিসেন্টলি আমার দেশে আরেকটা নিউজ এসেছে সেই অভিজিৎ রয় হত্যা মামলা সংক্রান্ত। হেডিংটা হচ্ছে ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী সাজানো মামলায় জীবন আহমেদ নামে একজন সাংবাদিক ওনাকে সাক্ষী বানানো হয়েছিল এবং উনি বলেছেন যে সাক্ষ্য দিতে আসা একজন ব্যক্তির সাথে উনি আলাপ করছেন এবং সেই ব্যক্তি তাকে খুব ক্লিয়ারলি জানাচ্ছেন যে পুলিশ তাকে অভিজিৎ রায় হত্যা মামলায় সাক্ষ্য দিতে পাঠিয়েছে, কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। সো হোয়াট এ আইরনি! তাহলে কিভাবে পুরো ইনভেস্টিগেশন হয়েছে, কিভাবে রায় হয়েছে এসব মামলায়, এবং এই পুরোটা যে জঙ্গি কার্ড প্লে হয়েছে থ্রু আউট দি কান্ট্রি এবং এই ইভেন্টগুলো, এটা খুব ক্লিয়ার। একইভাবে এই কেসে আরেকজন যুবক হচ্ছে আরাফাত রহমান, যাকে ফাঁসানো হয়েছে এবং তার কেসটা আরো ইন্টারেস্টিং। তাকে 7 অক্টোবর তাকে গুম করা হয়। তার ফ্যামিলি 10 অক্টোবর জিডি করে। জিডি করার পরে কোনো অ্যাকশন না হওয়ায় তাদের ফ্যামিলি 2 নভেম্বর 2017-তে সংবাদ সম্মেলন করে। 3 নভেম্বরে নিউজ বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় নিউজ দেয়, যে ডেইলি স্টারে নিউজটা এসেছে। 18 নভেম্বরে তারা মানবাধিকার কমিশনে অ্যাপ্লাই করে। 24 নভেম্বর এই যুবককে মিডিয়ার সামনে হাজির করা হয় যে তারা নাকি নতুনভাবে তাকে গ্রেফতার করেছে, অথচ দেখেন সেই 1.5 মাস থেকে কিন্তু তাকে গুম রাখা হয়। সো কোয়েশ্চেন ইজ, ইফ দিস গাই ইজ ইনভলভ, তাহলে তাকে 1.5 মাস ধরে গুম রেখে জোর করে তার থেকে জবরবন্দি আদায় করার প্রয়োজনটা কি? তো এখান থেকে ক্লিয়ার যে আসলে এই পুরোটা একটা সাজানো নাটক এবং এভাবে একের পর এক গেমস, একের পর এক নাটক ওরা খেলে গেছে। বিখ্যাত কেস মিস্টার ফারাবিকেও কিন্তু অভিজিৎ মামলায় ফাঁসানো হয় এবং ওনার ব্যাপারে আসলে অন্যদের থেকে যে রিমান্ডে নিয়ে জোর করে যে জবানবন্দি আদায় করা হয়, সেই জবানবন্দিতেও কিন্তু এই ভদ্রলোকের নাম অ্যাড করা হয় নাই। শুধুমাত্র ওনার ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে ওনাকে সেই মামলায় অ্যাড করে ওনার নামে ওনার যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়। সো বুঝেই যাচ্ছে যে কিভাবে একের পর এক প্ল্যান করে ওরা কাজ করেছে। প্রবাবলি মিস্টার ফারাবিকে শেষ মুহূর্তে অ্যাড করেছে, এই জন্য আগে থেকে প্ল্যান করে জোর করে নেওয়া জবানবন্দিতে ওনার নাম অ্যাড করতে পারে নাই। আরেকটা ইন্টারেস্টিং কেস হচ্ছে মিস্টার শরীফুলের কেস। পুলিশ দাবি করে যে ঢাকার মেরাদিয়া এলাকায় রাতের বেলা 2টা-3টার দিকে হবে 3 জন লোক বাইকে যাচ্ছিল, চেকিং এ পড়লে তখন তারা বুঝতে পারে এই ভদ্রলোক পালাচ্ছে। তখন পুলিশ 10টা গুলি করে এবং 10টাই মিস্টার শরীফুলের গায়ে লাগে এবং উনি সেখানে মারা যান, বাকি 2 জন পালিয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং কেস। তার মানে পুলিশ নাইট পেট্রোলিং এ গিয়েছে একদল পুলিশ, তারা এই লেভেলের এক্সপার্ট যে 10টার মধ্যে 10টা গুলি রানিং একটা মোটরসাইকেলে যে কোনো একজন ব্যক্তির গায়ে লাগবে, বাকি 2 জনের গায়ে লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমি বিএমএ-তে আমি বেস্ট ফায়ারার ছিলাম। ওয়েপন ট্রেনিং প্লাকও আমি পেয়েছি। ইভেন আমার লাস্ট ইউনিট আলিকদমে আমি 22 বিরে আমি ইউনিটের ভিতরে ফায়ারিং কম্পিটিশনে কোনো প্র্যাকটিস ছাড়াই আমি উইদিন বেস্ট ফায়ারার হয়েছি। 22 বিরের লোকজন এটা জানেন। সো এটা এভাবে বাইকে রানিং একটা বাইকে 3 জন যাচ্ছিল, গুলি করে 10টা গুলি একজন ব্যক্তির গায়ে লাগবে, আই গ্যারান্টি ইট ক্যানট হ্যাপেন। আমি চ্যালেঞ্জ দিব বাংলাদেশ পুলিশের রাতের বেলা যারা টহলে যায় তাদেরকে র্যান্ডমলি 20টা জায়গা থেকে 20 জন ব্যক্তিকে তুলে নিয়ে আসা হোক, তাদের ফায়ারিং প্র্যাকটিস স্ট্যান্ডিং পজিশনে তারা ফায়ার করুক। যদি একটা গুলি লাগাইতে পারে আমি বলবো দ্যাটস গ্রেট। 10টা লাগানো তো অনেক দূরের কথা। সো এটা পুরোটা যে একটা সাজানো নাটক, এটা ভেরি ক্লিয়ার এবং এই লোককে প্ল্যান করে হত্যা করা হয়। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে ওই ইভেন্টটা ছিল সাজানো, তার থেকেও মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক মিস্টার শরীফকে 22 ফেব্রুয়ারি 2016-তে তুলে নিয়ে যাওয়া হয় এবং ওনার ফ্যামিলি কিন্তু জিডি করেছিল। এটা মনে হয় তারা জানতো না। 20 মে একটু আগে যে পুরস্কারটা দেখাইলাম 6 জনের নাম, সেই পুরস্কার ঘোষণা করা হয় 20 মে এবং ফাইনালি 18 জুন একটু আগে যে ইভেন্টটা দেখালাম যে মোটরসাইকেলে 10টা গুলি লাগে, সেই ক্রস ফায়ার নাটক করা হয়। তাহলে দেখেন জিডি করা হয়েছে, তুলে নিয়ে গেছে তাদের কাছে নিয়ে নিশ্চয়ই তাদের কাছে গুম করে রাখা ছিল, তারপরে 18 জুন তাকে হত্যা করা হয়। তাহলে প্রশ্ন যে এই যে যুবককে হত্যা করে ফেলা হইলো, এত বড় একটা ইভেন্টের ওনাকে বলা হয়েছে যে সে ছিল মূল ব্যক্তি, তাহলে তাকে কেন হত্যা করা হলো এবং কোন রহস্য ঢেকে রাখার জন্য তাকে হত্যা করা হলো? এখান থেকে ক্লিয়ার যে এই ঘটনাগুলো ছিল সাধারণ নাটক। বিভিন্ন যুবকদেরকে বিভিন্ন টাইমে গুম করে নেওয়া হয়েছে এবং একের পর এক হত্যা করা হয়েছে যখন দরকার পলিটিক্যাল নিডস মেটানোর জন্য। এত কিছু পরেও আমি রাজনৈতিক মামলা সংক্রান্ত কমিটিতে অ্যাপ্লাই করেছি, আমার নামে যেসব সাধারণ মামলা সেগুলো যেন তুলে নেওয়া হয়। পুলিশ সদর দপ্তরে এই ঘোষণাটা তুলে নেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁসির রায়গুলো যেন স্থগিত করা হয় সেটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি। কোন পরিমাণে সাজানো এই মামলাগুলো, এগুলো তো আপনারা আই থিঙ্ক বাই দিস টাইম খুবই ক্লিয়ার। কিন্তু আমার এই আবেদনগুলো এখনো পেন্ডিং অবস্থায় আছে। আমি যতটুকু জানতে পারছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন পেলে সেই আবেদনগুলোর প্রসেসিং শুরু হবে। আই হোপ গভর্নমেন্ট এটা একটু ফাস্টার স্টেপস নিবে যেন এই প্রসেসিংগুলো শেষ হইলে সরকার যদি এই রায়গুলো স্থগিত করে এবং আমার বাকি সাধারণ মামলাগুলি তুলে নেয়, তাহলে আমি